আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম সবাইকে হিলিয়ামে। আমি তানভীর। তো লাস্ট ক্লাসে অর্থাৎ 5th ক্লাসে জৈব রসায়নের আমরা অ্যালকেন সম্বন্ধে জানছিলাম। অ্যালকেনের কি জানছিলাম? প্রিপারেশন দেখছিলাম, প্রিপারেশন, দেন অ্যালকিনের বিভিন্ন ইম্পর্টেন্ট রিয়াকশনসগুলো অ্যান্ড অ্যালকিন কীভাবে শনাক্তকরণ করা যায় অর্থাৎ আইডেন্টিফিকেশনস। এটা হচ্ছে আমাদের জৈব রসায়নের পার্ট 2 এর সেকেন্ড ক্লাস অ্যান্ড অল ওভার 6ষ্ঠ ক্লাস। ঠিক আছে, তো আজকে দেখবো আমরা অ্যালকিন। অ্যালকিনের কি দেখব? প্রিপারেশন দেখব, রিয়াকশনস দেখব অ্যান্ড শনাক্তকরণগুলো দেখব। সো অ্যালকিন শুরু করি। অ্যালকিনের সাধারণ সংকেত কি ছিল? সাধারণ সংকেত, অ্যালকিনের সাধারণ সংকেত ছিল CnH2n। ওকে, অ্যান্ড অ্যালকিনে মিনিমাম একটা ডাবল বন্ড থাকতো, ডাবল বন্ড থাকবে। ওকে, দেন আমরা এখন কি করব? অ্যালকিন প্রস্তুতি। তো অ্যালকিন কিভাবে বানায় সেটা দেখি। তো অ্যালকিন প্রস্তুতির প্রথম যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া দ্বারা। কি বললাম? অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া দ্বারা। তো নিরোধন বিক্রিয়াটা কি? নিরোধন বিক্রিয়া, এটা দ্বারা কি হয়? কোনো যৌগ থেকে পানি বের করে। ঠিক আছে, পানি বের করার বিক্রিয়া। এখন যে পানি বের করে তাকে কি বলে? নিরোধক। নিরোধক একটা আমাদের খুবই নোন বা পরিচিত নিরোধক হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। তো কিভাবে অ্যালকিন বানায় দেখা যাক। এক্সাম্পল নেই, চলো। ধরো তোমার একটা অ্যালকোহল নেই আমরা, CH3CH2OH অর্থাৎ ইথানল নিলাম, তার সাথে হচ্ছে আমি H2SO4 অ্যাড করলাম, তাই তো। তো এখানে প্রভাবক হিসেবে কিছু তাপমাত্রা দিলাম বা তাপ দিলাম। তো কি হবে? একটা যেহেতু পানি বের হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে একটা পানি বের করে আনা, তাই তো। তো যেহেতু একটা পানি বের করবে, তো এই যে এখানে OH মূলকটা আছে না তোমার, এই OH মূলক কি করবে? এই কার্বনটা আছে না, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে, নিয়ে কি ক্রিয়েট করবে? এখনও পানি প্লাস এখানে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে, থাকে হচ্ছে দুইটা হাইড্রোজেন। সো CH2, যেহেতু একটা হাত ফাঁকা হয়ে গেছে তাই ডাবল বন্ড CH2। অর্থাৎ আমরা এই ইথানল থেকে কি পাইলাম? ইথিন পাইলাম। ক্লিয়ার? বুঝছো? এখন কোয়েশ্চেন হচ্ছে তোমার হাইড্রোজেনটা কোন কার্বন থেকে যাবে, তাই তো। ধরো একটা বড় একটা অ্যালকোহল নিয়ে কাজ করি, এরকম CH3CH2CH2OH, তাই তো, প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এই বিক্রিয়ায় পানি যে উৎপন্ন হবে, তাই তো, আমরা তো জানি যে পানি উৎপন্ন হবে। OH তো এখান থেকে গেল, কিন্তু আরেকটা তো হাইড্রোজেন প্রয়োজন, তাই না। এই হাইড্রোজেন কই থেকে আসবে? এই হাইড্রোজেন আসবে সেখান থেকেই তোমার যে অ্যালকোহলের OH মূলক আছে না, যে কার্বনে অবস্থান করতেছে তার পাশের কার্বন থেকে। অর্থাৎ হাইড্রোজেনটি আসবে OH মূলক বা হাইড্রোক্সিল মূলক যে কার্বনে অবস্থিত তার পাশের কার্বন থেকে। সো এখানে দেখো তোমরা, এই OH মূলক বা হাইড্রোক্সিল মূলকের পাশের কার্বন কি? কোন কার্বনের সাথে যুক্ত? এই কার্বনটার সাথে। তো এটার পাশে কোন কার্বন আছে? এই CH2 আছে। তার মানে হাইড্রোজেনটা এই CH2 থেকে যাবে। তাহলে আমরা ফাইনালি কি পাবো? একটা পানির অণু পাবো, প্লাস হচ্ছে CH3, যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাই CH, একটা হাইড্রোজেন চলে যাওয়ার তার হাত একটা ফাঁকা হয়ে গেছে, সেটা ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড CH2, শেষ এই পর্যন্তই। ওকে, এটা হচ্ছে তোমার ছিল হচ্ছে প্রোপানল, এখান থেকে আমরা পেলাম প্রোপিন। বুঝছো?
আচ্ছা, তো এই যে তোমার এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে এই যে সালফিউরিক অ্যাসিড যোগ করলাম না, এটার আসলে মেকানিজমটা কি, এটা যদি ইন ডিটেলস আমি দেখতে চাই তো ইন ডিটেলস দেখি। ইন ডিটেলস যদি বলতে চাই, দেখো প্রথমে একটা অ্যালকোহল থাকে এরকম CH3 CH2OH, তার সাথে একটা সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচারটা হবে তোমার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন একটা মজার বিষয় হচ্ছে এই যে তোমার সালফিউরিক অ্যাসিডটা আছে, এটা কিভাবে ভাঙে? এটা ভাঙে হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে HSO4 এই আকারে না। তো এই যে OH মূলকটা আছে না, এর সাথে হচ্ছে এই হাইড্রোজেনটা অ্যাড হয়, অ্যাড হয়ে কি ক্রিয়েট করবে? ক্রিয়েট করবে হচ্ছে পানি প্লাস দেন তোমার এখানে যে HSO4 আছে না, এই OS এর জায়গায় চলে আসবে, আসার পরে কি ক্রিয়েট করবে? ক্রিয়েট করবে হচ্ছে CH3 CH2 HSO4H, তাই তো? তো এখানে দেখো এই যে তোমার যৌগটা পাইছো না, এটার সাথে আবার সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। লিখি CH3 CH2 HSO4, তার সাথে কি অ্যাড করব আমরা? তার সাথে অ্যাড করব আবার সালফিউরিক অ্যাসিড। এখন টেম্পারেচারটা কত হবে জানো? এখন তোমার টেম্পারেচারটা হবে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম, দেওয়ার পরে তো এই যে HSO4 আছে না, এ কি করবে? তো এ তো এই কার্বনের সাথে যুক্ত, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নেবে, নিয়ে ক্রিয়েট করবে হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, এন্ড থেকে যাবে কি আমার CH2। তো মজার কথা হচ্ছে ইন কেস ধরো তোমার কোয়েশ্চেন আসছে পরীক্ষায় এরকম, কোয়েশ্চেনটা হচ্ছে তোমার কেমন? কোয়েশ্চেনে বলছে যে CH3 CH2OH প্লাস হচ্ছে তোমার A, অ্যান্ড এখানে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে আছে পানি, অ্যান্ড এখানে হচ্ছে B। এটা হচ্ছে দৃশ্যকল্প 1, অ্যান্ড দৃশ্যকল্প 2 আছে হচ্ছে B, পাইছো না? B প্লাস হচ্ছে আরেকটা অ্যালকোহল দিয়ে দিছে তোমার, অথবা ধরো এখানে একটা C দিছে, C দিয়ে এখানে টেম্পারেচারটা দিছে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড এখানে পাবা হচ্ছে তোমরা A প্লাস আরেকটা ধরো পাবা D। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, বা কোয়েশ্চেনটা হচ্ছে এখানে A B C ও D কি হবে, তাই তো? তো এটার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা দেখি কি হইতে পারে। তো একটু আগে আমরা যে বিক্রিয়াটা দেখছি সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে এক্সট্রা সালফিউরিক অ্যাসিড অ্যাড হইতেছে, এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, অ্যান্ড আরেকটা হচ্ছে 170 ডিগ্রি। এখান থেকে তো আমরা ইজিলি একটা অ্যালকিন পাইছি। তো এখানে তো টেম্পারেচারটা 140 ডিগ্রি, তো 140 ডিগ্রি থাকলে কি তুমি এই সেম কাজ করতে পারবা? পারবা না, কজ এখানে টেম্পারেচার ছিল 170 ডিগ্রি। তো 140 ডিগ্রি থাকলে কি হবে? তো এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, যখন টেম্পারেচার 140 ডিগ্রি সেন্টিগ্রেড দেয়া থাকবে, তখন অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড অ্যাড হবে না, অ্যাড হবে হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল অ্যাড হবে। ওকে, অ্যান্ড মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে এখান থেকে তুমি আর অ্যালকিনটা পাবা না, অ্যান্ড পাবা হচ্ছে তুমি ইথার প্লাস পানি। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি বুঝছো তোমরা। তো এখন একটা এক্সাম্পল নেই আমরা, এক্সাম্পলে তো আমরা এক্সাম্পল না তো কোয়েশ্চেনটাই সলভ করি, কোয়েশ্চেনের সলভটা দেখি বা সলিউশনটা দেখি। সলিউশন তো দেখো দৃশ্যকল্প 1-এ কি আছে? CH3 CH2OH প্লাস হচ্ছে A এর জায়গায় কি বসবে? আমরা সবাই জানি এর পরিবর্তে বসবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4, টেম্পারেচার কত? 100 ডিগ্রি
সেন্টিগ্রেড। এখান থেকে কোনো পানি উৎপন্ন হবে অ্যান্ড কি উৎপন্ন হয়, CH3 CH2 অ্যান্ড HSO4। ওকে, হোপফুলি বুঝতে পারছো। দেন দেখো কি হয়। তো আমার তো দ্বিতীয় স্টেপে যেতে হবে না। তো এখানে আমি বি হিসাবে কি পাইছিলাম, বি হিসাবে পাইছি CH3 CH2 HSO4, তাই তো। তো এটা কি হবে, তো বিক্রিয়াটা করি, CH3 CH2 HSO4 প্লাস হচ্ছে, এখন সি কি হবে, যেহেতু টেম্পারেচার 140 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই আমার একটা অ্যালকোহল অ্যাড হবে। তো অ্যালকোহলটা ধরো আছে তোমার CH3 CH2OH, অ্যান্ড টেম্পারেচারটা কত তোমার 140 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন 140 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে কি হবে, এ উৎপন্ন হবে, তার মানে সালফিউরিক অ্যাসিড একটা উৎপন্ন হবে, ভালো। অ্যান্ড তারপরে কি উৎপন্ন হবে, এটাই তো। তারপরে যেহেতু আমি বলছি একটা ইথার উৎপন্ন হবে, ইথারটা আসলে দেখতে কেমন হবে, CH3 CH2 ও CH3 CH2, এটাই হচ্ছে তোমার সেই ইথার। ওকে, হোপফুলি বুঝতে পারছো তোমরা, ক্লিয়ার। তো পরীক্ষার কোয়েশ্চেনে তোমাকে এই জিনিসটাই উল্টাপাল্টা লাগবে, লাইক এখানে 140 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, অথবা ধরো তোমার আরেকটা কোয়েশ্চেনে 170 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে অতিরিক্ত আরেকটা সালফিউরিক অ্যাসিড তোমার অ্যাড করতে হবে। ওকে, ক্লিয়ার, হোপফুলি বুঝাইতে পারছি আমি। ওয়েট 1 মিনিট। ওকে, ওয়েলকাম ব্যাক। তো এটা হচ্ছে আমার 1 নাম্বার পদ্ধতি গেল অ্যালকিন বানানোর। এখন 2 নাম্বার পদ্ধতিটা কি, 2 নাম্বার পদ্ধতি হচ্ছে সন্নিহিত ডাই হ্যালাইড হতে অ্যালকিন। এখন ডাই হ্যালাইড যে ওয়ার্ডটা আছে না এখানে, ডাই হ্যালাইড মানে কি, 2টা এক্স মানে 2টা হ্যালোজেন অ্যাড থাকে, তাই তো, তারা পাশাপাশি বা উপর নিচে থাকতে পারে। ডাই হ্যালাইড হচ্ছে 2 প্রকার, সন্নিহিত ডাই হ্যালাইড কয় প্রকার, 2 প্রকার। ডাই হ্যালাইড হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বলে ভিসিনাল বা সংক্ষেপে প্রকাশ করে ভিস দ্বারা, আর একটা হচ্ছে জেমিনাল বা হচ্ছে জেম। ওকে, তো কোনটা ভিসিনাল অ্যান্ড কোনটা জেমিনাল কিভাবে বুঝবে, ভি আছে না আমার এই ভি ওয়ার্ডটা, দেখো তোমাদের যে ভি ওয়ার্ডটা আছে না, ভি ওয়ার্ড না সরি ভি লেটারটা, তো ভি লেটারের এই প্রান্তে একটা এক্স অ্যান্ড এই প্রান্তে একটা এক্স, তখন বুঝবা যে এটা হচ্ছে ভিসিনাল। অ্যান্ড জেমিনালের জেড আছে না, এই প্রান্তে একটা এক্স অ্যান্ড এই প্রান্তে আরেকটা এক্স, ধরতে পারো এই প্রান্তে একটা এক্স। তো তোমার যখন উপর নিচে থাকবে তখন সেটাকে বলবো জেমিনাল, অ্যান্ড যখন পাশাপাশি থাকবে সেটাকে মনে রাখবো আমরা ভিসিনাল। তো মনে রাখার ওয়ে হচ্ছে ভিসিনালের ভি আর জেমিনালের জেড। তো এক্সাম্পল দেখি, এক্সাম্পল ভিসের বা ভিসিনালের একটা এক্সাম্পল দেখি, CH3 CH CH2, এখানে একটা এক্স অ্যান্ড এখানে একটা এক্স, অর্থাৎ হ্যালোজেন। তো মজার কথা দেখো ভিসিনাল হয়েছে, কারণ কি আমরা কি জানি, ভি শেপ দিয়ে যেহেতু বুঝাইলাম তোমাদের আমি, তো এটা এমনি লেখা যায় না ভি শেপ, তো ভি এর 2 প্রান্তে 2টা হ্যালোজেন আসছে না, সো এটা ভিসিনাল। এখন জেমিনালটা দেখি,
জেমিনাল। জেমিনাল হচ্ছে এমন CH3 সি, এখানে একটা হ্যালোজেন অ্যান্ড এখানে একটা হ্যালোজেন, এখানে CH3। যেহেতু আমি জেড দ্বারা বুঝাইছি, দেখো মিলছে, জেডের এই মাথায় একটা অ্যান্ড এই মাথায় আর একটা। ওকে, হোপফুলি সবাই বুঝছো। তো এখান থেকে তুমি কিভাবে অ্যালকিন বানাবা দেখা যাক, কীভাবে বানাইতে পারো তুমি অ্যালকিন। এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা ভিসিনাল ডাইহ্যালাইড আছে এরকম, এখানে একটা হ্যালোজেন CH2, এখানে আরেকটা হ্যালোজেন, তার সাথে বিক্রিয়া করবে জিঙ্ক। তো বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে? জিঙ্কের যোজনী কত? 2, আর প্রত্যেকটা হ্যালোজেনের যোজনী 1, তার মানে জিঙ্ক এই 2টা হ্যালোজেনকে নিয়ে নেবে, নিয়ে উৎপন্ন করবে জিঙ্ক ক্লোরাইড প্লাস। এখন এই কার্বনেরও একটা হাত চলে গেল, এই একটা হাতও ফাঁকা হয়ে গেল 2 কার্বনের। সো তাদের 2 ফাঁকা হাতকে পূরণ করতে তারা এখানে ডাবল বন্ড ক্রিয়েট করবে, অর্থাৎ যৌগটা হবে CH3 CH ডাবল বন্ড CH2। হোপফুলি ক্লিয়ার। ও এটা হচ্ছে তুমি ক্লোরিন ধরতে পারো, এটাও ক্লোরিন ধরতে পারো, ঠিক আছে। ওকে, তো এখন আমরা একটা নীতি পড়বো, নীতিটা হচ্ছে সাইজ অফ নীতি। কি নীতি? সাইজ অফ নীতি। তো সাইজ অফ নীতি মনে রাখার ওই হচ্ছে পোর বিকাম পুরার। গরিব আরও গরিব হয়, গরিব কখনো ধনী হয়, কিন্তু আমাদের সমাজে সবসময় গরিবরা গরিবই হইতে থাকে আর উচ্চবিত্তরা উচ্চবিত্তই হতে থাকে, তাই তো? তো এই নীতিটা কখন ইউজ হবে? অপসারণ বিক্রিয়ার সময়। অপসারণ বিক্রিয়ায় এই নীতি ব্যবহার হবে। ওকে, এক্সাম্পল নিই আমরা। তো তার আগে জানতে হবে আলফা কার্বন কোনটা, বিটা কার্বন কোনটা, গামা কার্বন কোনটা। কি কি বললাম? আলফা, বিটা, গামা কার্বন। এরা আবার কার? খুব ইজি। ধরো তোমার কাছে একটা যৌগ আছে এরকম CH3 CH2 CH CH ডাবল বন্ড CH2 অ্যান্ড এখানে একটা হ্যালোজেনমূলক অ্যাড আছে। তো মজার ব্যাপার হচ্ছে যে কার্বনটায় এই তোমার মূলকটা অ্যাড থাকে না, সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। অ্যান্ড আলফা কার্বনের 2 পাশে 2টা কার্বন আছে না, আলফা কার্বনের পাশে যারা থাকে তারা হচ্ছে বিটা, অ্যান্ড বিটার পাশে যারা থাকে তারা হচ্ছে গামা। হোপফুলি ক্লিয়ার এতটুকু, ঠিক আছে। তো আমরা একটা অপসারণ বিক্রিয়া দেখি যেখানে আমার সাইজ অফ নীতিটা খাটবে। এক্সাম্পল নেই। এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা যৌগ আছে এরকম CH3 CH2 CH CH3, এখানে একটা ব্রোমিন আছে, তার সাথে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় ফর্ম আছে। অ্যান্ড পটাশিয়াম হাইড্রোক্সাইডের 2টা ফর্ম থাকে, একটা হচ্ছে অ্যাকোয়াস আর একটা হচ্ছে অ্যালকোহলীয়। যখন অ্যালকোহলীয় তখন হবে অপসারণ, আর যখন অ্যাকোয়াস তখন হবে প্রতিস্থাপন। তো এটা থেকে আসলে কি উৎপন্ন হবে? তো দেখো এখানে আলফা কার্বন কোনটা, ব্রোমিন মূলকটা কার সাথে অ্যাড আছে? এই কার্বনের সাথে। তো এটা হচ্ছে আলফা কার্বন, অ্যান্ড পাশের 2টা হচ্ছে বিটা কার্বন। সাইজ অফ নীতি অনুযায়ী যে বিটা কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম থাকে সেখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, হয়ে এই ব্রোমিনের সাথে অ্যাড হয়ে একটা হাইড্রোব্রোমাইড উৎপন্ন করবে, ঠিক আছে। তো দেখো কি উৎপন্ন হবে, CH3 CH, তো একটা হাত ফাঁকা হয়ে গেছে, ডাবল বন্ড CH CH3 প্লাস হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। ওকে, তো এটার সাথে পোর বিকাম পোরের কি সম্পর্ক? তো দেখো আলফা কার্বনের এই বিটা কার্বনে হাইড্রোজেন ছিল 3টা, সো হাইড্রোজেনকে টাকা হিসেবে কাউন্ট করো, এর টাকা বেশি। অ্যান্ড এই বিটা কার্বনে হাইড্রোজেন ছিল 2টা, এর টাকা কম। এই বিটা কার্বনের তুলনায় এই বিটা কার্বনের হাইড্রোজেন বা এই বিটা কার্বন গরিব। অ্যান্ড সাইজ অফ নীতি এটাই বলে
যার কাছে কম হাইড্রোজেন থাকবে যে বিটা কার্বনের কাছে, তার থেকে আরেকটা হাইড্রোজেন নিয়ে নেওয়া হবে। অর্থাৎ এর তো টাকা কম ছিল, এর থেকে আরও টাকা কম নিয়ে নিলাম, তো এ আরও গরিব হয়ে গেছে, এটাই। ওকে, এখন হচ্ছে আরেকটা পদ্ধতি দেখব, সেটা হচ্ছে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। কি বললাম? রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া মাধ্যমে কি বানাচ্ছি? অ্যালকিন বানাচ্ছি। এখন তোমাকে এটা করার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। তো আমরা এতদিন জারণ বলতে কি জানতাম? জারণ বলতে জানতাম যে ইলেকট্রন ছাড়ন, অ্যান্ড বিজারণ বলতে কি জানতাম? বিজারণ বলতে জানতাম ইলেকট্রন গ্রহণ। বাট এই জৈব রসায়নে জারণ বিজারণ বলতে আরেকটা মিনিং বোঝায়। জৈব রসায়নে জারণ বিজারণ বলতে কি বোঝায় জানো? জারণ বলতে বোঝায় অক্সিজেনযুক্ত করণ, অ্যান্ড বিজারণ বলতে বোঝায় হাইড্রোজেনযুক্ত করণ। তো রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়াটা আসলে কেমন? যেহেতু এটা একটা বিজারণ বিক্রিয়া, তাই এখানে একটা বিজারক লাগবে। তো বিজারকটা কে হবে? সেটা হচ্ছে রোজেনমুন্ড বিজারক। সেই বিজারকটা হবে রোজেনমুন্ড বিজারক। রোজেনমুন্ড বিজারক কোনটা? রোজেনমুন্ড বিজারক হচ্ছে এরকম। ওকে, এটা হচ্ছে রোজেনমুন্ড বিজারক। তো কিভাবে অ্যালকিন বানায় এক্সাম্পল দেখি। এক্সাম্পল ধরো তোমার কাছে একটা অ্যালকাইন আছে, যেহেতু হাইড্রোজেন সংযোগ করে না, ওয়েট একটু মিশাই আবার লিখি। এটা হচ্ছে একটা অ্যালকাইন, প্লাস হচ্ছে 2 অণু হাইড্রোজেন। এখানে হচ্ছে যেহেতু হাইড্রোজেন যোগ করব, যোগ করে আমি অ্যালকিন বানাবো, সো আমার একটা বিজারক লাগবে, সেটা হচ্ছে রোজেনমুন্ড বিজারক। ওকে, সো এখানে দেখো কয়টা হাইড্রোজেন আছে? 2টা না? একটা হাইড্রোজেন যাবে এখানে, আর একটা হাইড্রোজেন যাবে এখানে, তো উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2। এটা একটা অ্যালকিন। ওকে, ডান। অ্যান্ড এটা কয় নম্বর পদ্ধতি গেল আমাদের? এটা গেল হচ্ছে আমাদের 3 নম্বর পদ্ধতি শেষ। 4 নম্বর পদ্ধতি দেখি আমরা। 4 নম্বর পদ্ধতি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন কীভাবে বানাবে? অ্যালকাইল হ্যালাইড কারা? তো জানোই তো, অ্যালকাইলের সাথে একটা এরকম থাকে আর এক্স, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তাই তো? ধরো তোমার কাছে একটা যৌগ আছে এরকম, অ্যালকাইল হ্যালাইড আছে, CH3 CH2 CH3, এখানে হচ্ছে ক্লোরিন। তো একটু আগেই সাইজ অফ নীতি পড়ছিলাম, ওটারই এরকম সেম এক্সাম্পল। এটা হচ্ছে অ্যালকোহলীয় ফর্মে আছে। তো এখানে কী হবে? তো এখানে আলফা কার্বন কোনটা? ক্লোরিন কার সাথে অ্যাড আছে? এই কার্বনের সাথে, সেটা হচ্ছে আলফা কার্বন। পাশেরটা হচ্ছে বিটা, এটাও বিটা। এখন তো এই অপসারণ বিক্রিয়ায় কী হয়? এই ক্লোরিনটা একটা হাইড্রোজেন নিয়ে নেবে। কোথা থেকে নেবে? এই আলফা কার্বনের 2 পাশে 2 বিটা কার্বন থেকে যে কোনো একটা থেকে নেবে। এখন কোনটা থেকে নেবে? যেহেতু সাইজ অফ নীতি আমাদেরকে বলে পোর বিকাম পোরার, সো এখানে কোন কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম? এটা ধরো বিটা 1, এটা বিটা 2। বিটা 1-এর হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2টা, অ্যান্ড বিটা 2-এর হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 3টা। সো বিটা 1-এর হাইড্রোজেন সংখ্যা কম, সো এ হচ্ছে গরিব। সো ক্লোরিনটা হাইড্রোজেনটা এই বিটা 1 থেকেই নেবে। ওকে, তো উৎপন্ন করবে কি? হাইড্রোজেন ক্লোরাইড প্লাস CH3 CH ডাবল বন্ড CH অ্যান্ড CH3। এটা একটা অ্যালকিন। ওকে, হোপফুলি বুঝতে পারছো তোমরা? বুঝছো? তো আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হচ্ছে তোমাদের অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। কি দেখবো? অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। অ্যালকিনের সংযোজন বিক্রিয়া, এটা আসলে কি দেখা যাক। অ্যালকিনের সংযোজন বিক্রিয়াটা আসলে কি?
অ্যালকিনে কয়টা বন্ড থাকে? ধরো একটা অ্যালকিনের উদাহরণ নিই আমি, CH2 এটা হচ্ছে ইথিন। অ্যালকিনে বন্ড থাকে দুইটা, তো একটা বন্ডে থাকে হচ্ছে সিগমা আর একটা বন্ডে থাকে পাই। ওকে, এটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। এই যে তোমার পাই বন্ডে, পার বন্ড একটা করে বন্ডে কয়টা করে ইলেকট্রন থাকে? এক জোড়া, তাই তো? এক জোড়া মানে দুইটা ইলেকট্রন। তো পাই বন্ডের যে ইলেকট্রনগুলো আছে না, এগুলো হচ্ছে সঞ্চারণশীল। সঞ্চারণশীল মানে কি? খুবই ইজিলি চলাফেরা করতে পারে। ওকে, ক্লিয়ার? তো দেখি হচ্ছে অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার একটা মেকানিজম। আসলে অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মেকানিজমটা কি? ধরো এটা হচ্ছে তোমার দুইটা স্টেপে হবে। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে ধরো একটা অ্যালকিন আছে তোমার কাছে, CH2 ডাবল বন্ড CH2, তার সাথে হচ্ছে একটা হাইড্রোজেন আয়ন যোগ করলাম। এখন এই যে হাইড্রোজেনটা, এটা তুমি বলো তো এটা নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল? কি কোয়েশ্চেন করলাম? ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? এখন এই জিনিসটা আসলে কি? এখানে যে ফাইল ওয়ার্ডটা আছে না, ফাইল, এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে আকর্ষণ করা। ঠিক আছে? তো ইলেকট্রোফাইল কারা? যারা ইলেকট্রনকে আকর্ষণ করে। ইলেকট্রোফাইল ইলেকট্রনকে আকর্ষণ করে। অ্যান্ড নিউক্লিওফাইল কারা? যারা নিউক্লিয়াসকে বা পজিটিভকে আকর্ষণ করে। সরি, নিউক্লিওফাইল নিউক্লিয়াস কে আকর্ষণ করে। অ্যান্ড মজার কথা হচ্ছে ইলেকট্রোফাইল কাকে আকর্ষণ করতেছে? ইলেকট্রনকে। তার মানে এরা পজিটিভ চার্জ হবে। অ্যান্ড নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে, তার মানে এরা নেগেটিভ চার্জ যুক্ত হবে। ঠিক আছে? তো এই বিক্রিয়া ফিরে যাই আমরা। তো এটা থেকে কি উৎপন্ন হবে জানো? CH2 CH3 এই পর্যন্ত। ঠিক আছে? তো একটা নিউক্লিওফাইল না, এটা তো তোমার পজিটিভ ছিল, এটা তো নিউক্লিওফাইল না, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল অ্যাড হইলো, হওয়ার পরে স্টেপ 2-তে কী হবে? স্টেপ 2-তে দেখি আমরা কি হয়। CH2 প্লাস CH3 প্লাস আরেকটা, এটা কি? এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এ কাকে আকর্ষণ করবে? অবশ্যই পজিটিভকে আকর্ষণ করবে। পজিটিভকে নিউক্লিয়াস, তো নিউক্লিওফাইল। তো অ্যাড হয়ে উৎপন্ন হবে CH3 CH2। ওকে, ডান। হোপফুলি বুঝতে পারছো তোমরা? ঠিক আছে? অ্যান্ড মজার কথা হচ্ছে এটা হচ্ছে আমার অ্যালকিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়ার একটা পার্ট। ওকে, তো এটাকে আমরা দিতে পারি অ্যালকিনের বিক্রিয়া আছে না, বিক্রিয়ার পরে। ঠিক আছে? অ্যালকিনের বিক্রিয়া। ওকে, অ্যালকিনের সংযোজন বিক্রিয়া শিখলাম। অ্যান্ড তারপরে এটার পরে দেখতে হবে মার্কোনিকভ নীতিটা আসলে কি। কি বললাম? মার্কোনিকভ নীতি। আরেকটা নীতি শিখতে হবে, সেটা হচ্ছে মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতি মনে রাখার ওই হচ্ছে রিচ বিকাম রিচার। তো এই জিনিসটা আসলে কি? তো মার্কোনিকভ নীতি আসলে কোথায় খাটবে জানো? এটা প্রযোজ্য হচ্ছে অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক এই ক্ষেত্রে। এখন অপ্রতিসম অ্যালকিন কারা? অপ্রতিসম অ্যালকিন কারা? অবশ্যই কোয়েশ্চেন আছে। অপ্রতিসম অ্যালকিন হচ্ছে তারাই যাদের ডাবল বন্ডের দুই প্রান্তের কার্বন সংখ্যা সমান থাকে না। ওকে,
ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে এরকম CH3 CH ডাবল বন্ড CH2। তো এখানে লক্ষ্য করো যে এখানে তো ডাবল বন্ড না, তো এই ডাবল বন্ডের এই পাশে কয়টা কার্বন আছে? দুইটা। অ্যান্ড এই পাশে কয়টা আছে? একটা। সো একে আমরা কি বলতে পারবো? অপ্রতিসম অ্যালকিন। বুঝছো? আবার ধরো তোমার কাছে আরেকটা অ্যালকিন আছে এরকম CH3 CH ডাবল বন্ড CH3। এটা ডাবল বন্ড, ডাবল বন্ডের এই পাশে কার্বন আছে কয়টা? দুইটা। এই পাশে আছে কয়টা? দুইটা। সো এটা তো সমান হয়ে গেছে। সো এটা অপ্রতিসম না, এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। অ্যান্ড প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে মার্কোনিকভ নীতি খাটবে না। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা কি ছিল আমার? অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক কারা জানো? যাদের দুইটা মৌল ভিন্ন, অর্থাৎ যে বিকারকের দুইটা মৌলই ভিন্ন। ধরো তোমার কাছে H2 অণু আছে, তো এটা কি দিয়ে গঠন করে? দুইটা হাইড্রোজেন মিলে। সো এরা তো একই, সো এটা অপ্রতিসম হবে না। ধরো তোমার কাছে হাইড্রোজেন ব্রোমাইড আছে, এটা কি দিয়ে তৈরি? হাইড্রোজেন অ্যান্ড ব্রোমিন। সো এই দুইটা কি আলাদা না? সো এটা অপ্রতিসম হবে। ওকে, বুঝছো? সো দেখি মার্কোনিকভ নীতিটা আসলে কি কাজ করে। এক্সাম্পল নেই আমরা। এক্সাম্পল ধরো তোমার কাছে একটা অপ্রতিসম অ্যালকিন আছে CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে আমি যোগ করতে বললাম হাইড্রোজেন ব্রোমাইড। ওকে, তো এটা দুইটা জিনিস উৎপন্ন হয়। দেখবা এখন তোমরা দেখো ডাবল বন্ডের এই পাশে কয়টা কার্বন আছে? দুইটা। এই পাশে আছে একটা। সো এটা একটা অপ্রতিসম অ্যালকিন অ্যান্ড এটাও অপ্রতিসম বিকারক, হাইড্রোজেন ব্রোমাইড। এখানে একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা বের হবে আলাদা হয়ে, অ্যান্ড এই ব্রোমিনটাও আলাদা হয়ে বের হবে। এখন যেহেতু মার্কোনিকভ নীতি অনুযায়ী রিচ বিকাম রিচার, যার টাকা আছে তাকে আরও বেশি টাকা দেওয়া হচ্ছে। তো দেখো ডাবল বন্ডের কোন পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি? ধরো এটা হচ্ছে তোমার 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3। 1 নম্বর কার্বনে হাইড্রোজেন সংখ্যা 2, 2 নম্বর কার্বনে হাইড্রোজেন সংখ্যা 1। সো যেহেতু মার্কোনিকভ নীতি বলে রিচ বিকাম রিচার, সো যার যত বেশি হাইড্রোজেন আছে, এই যে তোমার হাইড্রোজেনটা বের হয়েছে না, এই হাইড্রোজেনটা তার পাশে বসবে। অ্যান্ড বাকি যে কার্বনটা থাকে না, অর্থাৎ 2 নম্বর কার্বন, সেখানে আমার ব্রোমিন যায়। অর্থাৎ আমরা লিখতে পারি কি? CH3 CH ব্রোমিন অ্যান্ড CH3। এটা হয় হচ্ছে 90% উৎপন্ন, মানে 90% ক্ষেত্রে এই যৌগটা উৎপন্ন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়? CH3 CH2 এর মধ্যে এই যে হাইড্রোজেনটা এই 2 নম্বর কার্বনে আসে, CH2 হয়, অ্যান্ড ব্রোমিনটা 1 নম্বর কার্বনে যায়, CH2 ব্রোমিন। এটা হয় হচ্ছে 10% ক্ষেত্রে। আরেকটা মজার কথা হচ্ছে বিপরীত মার্কোনিকভ নীতিও আছে। কি বললাম? অ্যান্টি মার্কোনিকভ নীতি। অ্যান্টি মার্কোনিকভ নীতির কাজ কি? যেটা 90% হইতো সেটাকে 10%-এ কনভার্ট করা, অ্যান্ড যেটা 10% হইতো সেটা 90%-এ কনভার্ট করা। এই কনভার্সনের কাজ তো একটা মাধ্যম লাগবে না, মাধ্যম ছাড়া তো হবে না। সেটা কে কাজ করে? তো ওই কাজটা করে হচ্ছে তোমার জৈব পারঅক্সাইড। জৈব পারঅক্সাইড, যাকে সাধারণত লেখা হয় ROR এইভাবে। ওকে, অ্যান্ড এই অ্যান্টি মার্কোনিকভ নীতি বানাইছে হচ্ছে বিজ্ঞানী খারাস। 1933 সালে। ওকে, তো একটা এক্সাম্পল নেই, সেম এক্সাম্পলই নিব আমরা। ধরো আগের মতোই আমার একটা যৌগ আছে এরকম CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে ধরো এখন হাইড্রোজেন ক্লোরাইড আছে। তো এই ক্ষেত্রে কি কি উৎপন্ন হবে? একটা উৎপন্ন হবে CH3 CH, এর সাথে ক্লোরিন যাবে, অ্যান্ড CH3। তো এটা তো আমার মার্কোনিকভ অনুযায়ী আসছে না, তো এটা হবে 10%। অ্যান্ড আরেকটা যৌগ যেটা হবে CH2 ক্লোরিন, এটা হবে 90%। হোপফুলি তোমরা বুঝছো। ঠিক আছে, এখন আরেকটা অ্যালকিনের বিক্রিয়া দেখবো, সেটা হচ্ছে অ্যালকিনের হাইপোথ্যালাস অ্যাসিড সংযোজন।
অ্যালকিনের হাইপোথ্যালাস অ্যাসিড সংযোজন। এখন হাইপোথ্যালাস অ্যাসিড কীভাবে সংযোজন করে, হাইপোথ্যালাস অ্যাসিড কোনগুলো এটা দেখি আগে। হাইপোথ্যালাস, তো হাইপোথ্যালাস হচ্ছে সংকেতটা হচ্ছে HOBr। ওকে, এক্সাম্পল নেই। ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH3 বা অ্যালকিন আছে, CH ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে HOBr। তো মজার কথা হচ্ছে এখানে যে তোমার ব্রোমিনটা আছে না, এটা হবে প্লাস আকারে অ্যান্ড OHটা মাইনাস আকারে, অ্যান্ড তোমার এখানে যে ডাবল বন্ডটা আছে, ডাবল বন্ডের এই সাইডে হবে হচ্ছে ডেল নেগেটিভ অ্যান্ড এই সাইডে হয় হচ্ছে ডেল পজিটিভ। সো এই নেগেটিভটা সাথে এই পজিটিভের ওখানে চলে যাবে, এই পজিটিভটা যাবে এই নেগেটিভের কাছে। সো আমরা কি পাবো, CH3 CH, এখানে OH মূলকটা যাবে সিঙ্গেল বন্ড, CH2 এখানে ব্রোমিন মূলকটা যাবে। ওকে, অ্যান্ড তারপরে দেখবো আমরা অ্যালকিনে H2SO4 সংযোগ। ওকে, অ্যালকিনে H2 বা সালফিউরিক অ্যাসিড সংযোগ, এটা কিভাবে হয়, সালফিউরিক অ্যাসিডটা আমার অ্যালকিনে কিভাবে আসলে সংযোগ হবে। তো দেখি এটা এক্সাম্পলের মাধ্যমে শেষ করে দিই। ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে CH3 CH ডাবল বন্ড CH2, তার সাথে একটা সালফিউরিক অ্যাসিড অ্যাড করতেছে তুমি, এটা থেকে আসলে কি পাবা দেখো। তোমার এখানে এটা হাইড্রোজেন আকারে ভাঙবে অ্যান্ড HSO4 আকারে ভাঙবে, তাই তো। এটা হচ্ছে তোমার পজিটিভ অ্যান্ড এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ডেল নেগেটিভ অ্যান্ড এটা হচ্ছে ডেল পজিটিভ। তো পজিটিভের কাছে কে যাবে, নেগেটিভটা, সো হবে হচ্ছে CH3 CH HSO4 মাইনাস, অ্যান্ড নেগেটিভের কাছে যাবে এই পজিটিভটা CH3। ওকে, তো এটার সাথে আমি পানি যোগ করব, এই যে যে যোগটা আমি পাইছি CH3 CH HSO4 মাইনাস অ্যান্ড CH3, এটার সাথে যোগ করব কি আমরা, পানি। তো পানি কীভাবে ভাঙে, OH অ্যান্ড H, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, তো এখান থেকে এই হাইড্রোজেনটা যাবে এর সাথে, উৎপন্ন করবে কি H2SO4, এই OHটা যাবে এর স্থানে, উৎপন্ন করবে CH3 CH OH CH3, একটা অ্যালকোহল। ওকে, ডান। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যালকিনের বিক্রিয়াটা সেটা হচ্ছে অ্যালকিনে ওজোন সংযোজন বিক্রিয়া, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড মজার একটা বিক্রিয়া। কি বললাম, অ্যালকিনে ওজোন সংযোজন, অ্যালকিনে কি সংযোজন করব আমরা, ওজোন। ওজোন কোনটা, ওজোন হচ্ছে O3। এই ওজোনের কাজ কি জানো, ডাবল বন্ডকে ভেঙে দেওয়া, ডাবল বন্ড ভেঙে দেয়। ওকে, অ্যান্ড যাদের মধ্যে শুধুমাত্র ডাবল অ্যান্ড ট্রিপল বন্ড আছে তাদের মধ্যেই ওজোন সংযোজন বিক্রিয়াটা হয়। তো এটার তো একটা মাধ্যম দরকার আছে না, মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড আর একটা হচ্ছে ক্লোরোফর্ম বা CaCl3, বুঝছো। তো দেখা যাক একটা এক্সাম্পল নেই আমরা। তো ধরো একটা এক্সাম্পল নিচ্ছি। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তুমি ওজন অ্যালকিনের ওজন সংযোজনে কি কি পাবা হচ্ছে অ্যালডিহাইড, কোনো সময় অ্যালডিহাইড পাবা অ্যান্ড কোনো সময় কিটোন পাবা, যে কোনো একটা আর কি, অথবা দুইটাই পাইতে পারো। তো এক্সাম্পল দেখি। এক্সাম্পল ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে এরকম CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন আছে, তার সাথে আমি যোগ করব কি, ওজন। মাধ্যম ধরো নিচ্ছি আমি কার্বন টেট্রাক্লোরাইড। তো আমি যেহেতু বলছি ওজনের কাজ হচ্ছে ডাবল বন্ডকে কি করে, সে ভেঙে দেয়। তো ডাবল বন্ডকে ভেঙে দিবে এই বরাবর, ভেঙে দিয়ে সিঙ্গেল বন্ডে ক্রিয়েট করবে, তাই তো। তো এই একটা কার্বন এই একটা কার্বন, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে গেছে।
এই কার্বনের দুই প্রান্তে দুইটা হাইড্রোজেন দিবা তুমি, দিলা। এই কার্বনেরও দুই প্রান্তে দুইটা হাইড্রোজেন। অ্যান্ড মজার কথা হচ্ছে এই যে তোমার ওজন সংযোজন বিক্রিয়া আছে না, এটাকে আমরা মজা করে ঘরবাড়ি তৈরি বিক্রিয়াও বলি। কেন ঘরবাড়ি তৈরি বিক্রিয়া বলি এখন দেখবা। দেন তোমার তিনটা ওজন অ্যাড হবে না এখানে, তিনটা ওজন, সরি না তিনটা ওজন না, তিনটা অক্সিজেন। একটা অক্সিজেন অ্যাড হবে এইভাবে, দুইটা অক্সিজেন অ্যাড হয়ে গেল, আরেকটা অক্সিজেন এইভাবে। তো এটা দেখতে একটা বাড়ির মতো লাগতেছে না, দ্যাটস ওয়ে এটাকে ঘরবাড়ি বিক্রিয়াও বলা হয়। তো ধর একটা ঝড় আসছে, কিসের ঝড়? জিঙ্কের ঝড়। তো জিঙ্কের ঝড় আইসা এই ঘরবাড়িটা ভেঙে দিবে। কেমনে দেখাই, এই সেম জিনিসটা আমি আবার লিখি। তার সাথে কার ঝড় আসতেছে? জিঙ্কের ঝড়। মাধ্যম হবে হচ্ছে পানি। এখন কি উৎপন্ন হবে? তো জিঙ্ক যেহেতু আসছে, এই জিঙ্কটা এই অক্সিজেন বা চালকে ভাঙায় দেয়, ভেঙে বানায় হচ্ছে জিঙ্ক অক্সাইড। এখন যেহেতু ঘরের চালই ভেঙে গেছে, চাল ভাঙা বা ধর এটা মিডল বা মিড পয়েন্ট আছে, মিড পয়েন্টই ভেঙে গেছে না, তো ভাঙার পরে এই যৌগটা দুই ভাগে ডিভাইড হয়ে যাবে, এক পাশ যাবে এদিকে আর এক পাশ যাবে এদিকে। তো যাওয়ার পরে কি উৎপন্ন হয় জানো? এই যে এখানে যে অংশটুকু আছে না, এটা নিয়ে একটা যৌগ অর্থাৎ HCHO, কি এটা একটা অ্যালডিহাইড, নাম কি? মিথানেল। এই পাশেও সেম জিনিস উৎপন্ন হবে, HCHO। ওকে, আশা করি বুঝছো। এটাই হচ্ছে অ্যালকিন থেকে একটা অ্যালডিহাইড পাইলা তুমি। ওকে, আবার ধরো আরেকটা এক্সাম্পল নেই, এটা খুবই মজার একটা বিক্রিয়া, বুঝছো। আরেকটা এক্সাম্পল নেই আমরা, এক্সাম্পল 2। ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে এরকম, CH3 CH ডাবল বন্ড CH2, তার সাথে একটা ওজন অ্যাড হবে, মাধ্যম ধরো কার্বন টেট্রাক্লোরাইড। এখন কি উৎপন্ন হবে? এই ওজনটা এই ডাবল বন্ডকে ভেঙে দিবে না, ভেঙে দিল, এখানে একটা কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন। তো এই কার্বনের একটা হাইড্রোজেন, একটা আছে CH3, একটা CH3 অ্যান্ড একটা হাইড্রোজেন। অ্যান্ড এই কার্বনে কি ছিল? দুইটা হাইড্রোজেনই ছিল, দুইটা হাইড্রোজেন। অ্যান্ড তোমার যে তিনটা অক্সিজেন অণু অ্যাড হবে, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, তাদের মধ্যে আরেকটা বন্ড, এই আরেকটা অক্সিজেন। ওকে, অ্যান্ড কি হবে লাস্টে? এই ঘরবাড়িটা ভাঙবে। কিসের ঝড় আসবে? জিঙ্কের ঝড়। এই একটা CH3, এই একটা হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড CH, এই হচ্ছে অক্সিজেন, তার সাথে কিসের ঝড় আসতেছে? জিঙ্কের। এখানে থাকবে পানি। এটা ভেঙে কি উৎপন্ন হবে? এই জিঙ্কটা এই অক্সিজেনকে নিয়ে চলে যাবে, আবার হচ্ছে জিঙ্ক অক্সাইড প্লাস। তো যেহেতু ভেঙে গেছে, এই বরাবর একটা পার্ট আসবে অ্যান্ড এই বরাবর আরেকটা পার্ট আসবে। এই বরাবর আমরা কি পাচ্ছি? CH3 CHO অর্থাৎ ইথানেল, এটাও একটা অ্যালডিহাইড, প্লাস পাচ্ছি হচ্ছে HCHO, ইথানেল প্লাস হচ্ছে মিথানেল। ওকে, আর একটা যৌগ নিয়ে কাজ করি আমরা। ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH3 CH ডাবল বন্ড, এই কার্বনের এই মাথায় আছে একটা CH3 অ্যান্ড এই মাথায় আছে আর একটা CH3। এর সাথে কি সংযোজন করবা তোমরা? ওজন। মাধ্যম কি দিবা? কার্বন টেট্রাক্লোরাইড। তো ওজনের কাজ কি? ডাবল বন্ডকে ভেঙে দেওয়া। ভেঙে দেখ, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বনের এক পাশে থাকে হচ্ছে তোমার CH3 আর এক পাশে থাকে হাইড্রোজেন। এই কার্বনের এক পাশে আছে কি? CH3 আর এক পাশে আছে CH3। অ্যান্ড তিনটা অক্সিজেন কীভাবে বসবে? এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাদের মাঝে আর একটা বন্ড, এই প্রান্তে বা মাথায় আর একটা অক্সিজেন। ঠিক আছে, তো এই ঘর বাড়িটাকে ভাঙবে কে? জিঙ্ক। তো ভাঙুক, এই CH3, এই একটা কার্বন, এই একটা CH3 আর একটা CH3, এখানে একটা অক্সিজেন অক্সিজেন, মানে সেম যৌগটাই আমি লিখতেছি বা ঘর বাড়ি ডাকতেছি। এখানে কে আসবে? জিঙ্ক আসবে। মাধ্যম কি হবে? পানি। কি উৎপন্ন হবে? দেখো, এই জিঙ্ক এই অক্সিজেনকে নিয়ে বানাবে হচ্ছে জিঙ্ক অক্সাইড প্লাস, যেহেতু ভেঙে গেছে এই বরাবর ভেঙে দিবে, এই বরাবর ভেঙে দিবে। দেখো কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় হচ্ছে তোমার এই বরাবর কি উৎপন্ন হয়েছে? এই বরাবর উৎপন্ন হয়েছে CH3
CHO অ্যালডিহাইড অ্যান্ড এই বরাবর কি উৎপন্ন হয়েছে CH3 C ডাবল বন্ড অক্সিজেন CH3 এটা কি অ্যালডিহাইড অবশ্যই না এটা হচ্ছে তোমার কিটোন এটা পাইছি আমরা কি অ্যালডিহাইড এটা পেয়েছি কিটোন সো এ থেকে আমরা সংক্ষেপে যদি মনে রাখতে চাও মনে রাখবা যে বাম সাইডে ডাবল বন্ডের এটা কি লেফট সাইড না বাম সাইডে হাইড্রোজেন থাকলেই অ্যালডিহাইড পাবো সিঙ্গেল হাইড্রোজেন আর কি অ্যালডিহাইড পাবো দেখো প্রত্যেক ক্ষেত্রেই তাই হয়েছে 2 নম্বর এক্সাম্পলে দেখো বাম সাইডে ডান সাইডে অ্যাটলিস্ট একটা করে হাইড্রোজেন ছিল ওকে সো দ্যাটস ওয়াই আমরা অ্যালডিহাইড পাইছি একটা হাইড্রোজেন থাকলেই আমরা অ্যালডিহাইড পাবো ঠিক আছে শুধুমাত্র বাম সাইডে না যে কোনো সাইডেই অ্যান্ড আবার ধরো কোনো সাইডেই সিঙ্গেল হাইড্রোজেন নেই তখন কিটোন পাবো যে সাইডে থাকবে না ওই সাইডে আমরা একটা কিটোন পাবো ওকে কারণ এখানে দেখো এই সাইডে এই ডাবল বন্ডের রাইট সাইডে কোনো সিঙ্গেল হাইড্রোজেন ছিল না সো আমরা রাইট সাইডে কি পাইছি একটা কিটোন পাইছি লেফট সাইডে একটা হাইড্রোজেন ছিল দ্যাটস ওয়াই আমরা একটা অ্যালডিহাইড পাইছি ঠিক আছে মনে থাকবে আশা করি সবার ওকে এখন অ্যালকিন কীভাবে শনাক্ত করা যায় সেটা দেখি অ্যালকিন শনাক্তকরণের 2টা পদ্ধতিই আছে সেটা হচ্ছে তোমরা 9-10 পড়ছো কি কি ছিল একটা ছিল হচ্ছে তোমার ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা ছিল হচ্ছে বেয়ার পরীক্ষা কি কি একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা অ্যান্ড আরেকটা কি ছিল বেয়ার পরীক্ষা এখন কোন পরীক্ষাটা কি সেটা দেখি আমরা 1 নম্বরটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা তো ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কেমন ছিল দেখি ধরো একটা অ্যালকিন আছে তোমার কাছে ইথিন আছে তার সাথে তুমি হচ্ছে ব্রোমিন নিচ্ছ যেটা হচ্ছে কালার ছিল কি লালচে বাদামি তো এটার মাধ্যম হবে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এখান থেকে কি উৎপন্ন হয় 1,2-ডাইব্রোমো ইথেন এই একটা 2টা ব্রোমিন আছে না এখানে একটা ব্রোমিন যায় এখানে আর একটা ব্রোমিন আসে এখানে তো CH2 এই একটা ব্রোমিন অ্যান্ড CH2 এই আর একটা ব্রোমিন এটার নাম কি 2টা ব্রোমিন আছে তাই ডাইব্রোমো ইথেন তো এই যে তুমি 1,2-ডাইব্রোমো ইথেন পাবা না এটা পাবা হচ্ছে বর্ণহীন তো বর্ণহীন পাইলে তুমি বলতে পারো যে এটা আমার একটা অ্যালকিন ছিল ওকে সো আরেকটা কি আমার বেয়ার পরীক্ষা 2 নম্বর বেয়ার পরীক্ষাটা কেমন ছিল CH2 একটা অ্যালকিন নাও তুমি CH2 তার সাথে একটা পানি অ্যাড করবা এন্ড মাধ্যমে রাখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট না এটা ছিল হচ্ছে বেগুনি কালারের তো এটা থেকে কি উৎপন্ন হয় CH2 এখানে একটা OH এন্ড এখানে একটা OH এটার নাম কি বাণিজ্যিক নাম হচ্ছে গ্লাইকল তো এটা তো আমি বেগুনি নিছিলাম না এটা হবে হচ্ছে তোমার বর্ণহীন কালার চলে যাবে সো তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমার একটা অ্যালকিন ছিল সো হোপফুলি তোমরা অ্যালকিনের শনাক্তকরণ অ্যালকিন কি কি বিক্রিয়া দেয় এন্ড হচ্ছে অ্যালকিন কিভাবে বানাবা এটা হচ্ছে তোমরা বুঝছো আশা করি ইনশাআল্লাহ আমরা জৈব রসায়নের 7ম ক্লাসে অ্যালকাইনটা কভার করব সো টিল দ্যাট সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম